খামেনির দৃঢ় আহ্বান, ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করুন, মানবতার পক্ষে দাঁড়ান। এটি ছিল একটি ঐতিহাসিক মুহূর্ত, যেখানে তেহরানের প্রাসাদে আয়াতুল্লাহ আলী খামেনির কণ্ঠে বেজে উঠল এক শক্তিশালী বার্তা, যা শুধু ইরান নয় বরং পুরো মুসলিম বিশ্বের জন্য একটি নতুন পথ নির্দেশনা হয়ে দাঁড়ালো। গাজার যুদ্ধের ভেতরে শিশুদের কান্না দেখে খামেনি আর চুপ থাকতে পারেননি। তার কণ্ঠে ছিল দৃঢ়তা এবং আবেগের মিশ্রণ, একটি নতুন সংকল্পের ঘোষণায় ভরা। আজ আমরা দাঁড়িয়ে আছি মানবতার পক্ষে প্রশ্ন করার সময়। কোথায় দাঁড়াবো আমরা? এবং এর সাথে সাথেই সবার চোখে গড়িয়ে পড়ল সেই বাস্তবতা। গাজার ভূমিতে যেভাবে বর্বরতা চলছে, সেটা শুধুমাত্র ইসরায়েলের দোষ নয়, বরং তাদের সমর্থকদেরও। খামেনির কথা স্পষ্ট। ইসলামী বিশ্বের প্রতিটি দেশকে, বিশেষ করে মুসলিম দেশগুলোর কাছে আহ্বান জানিয়ে বললেন, ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে হবে। কথাটি ছিল কেবল এক স্লোগান নয়, এটি ছিল এক দাওয়াত, এক সাহসী পদক্ষেপের ডাক। এই পদক্ষেপের মাধ্যমে তিনি মুসলিম রাষ্ট্রগুলোর কাছে রক্তাক্ত গাজার প্রতি সমর্থন জানানোর আহ্বান জানালেন। খামেনি জানালেন, ইসরায়েল পৃথিবীর সবচেয়ে ঘৃণিত শাসন ব্যবস্থা এবং একে বিচ্ছিন্ন করলেই গাজার দুঃখ কিছুটা হলেও শোনা যাবে। বিশ্বের কাছে ইরান চ্যালেঞ্জ ছুড়ে দিল, যদি সবাই একযোগে এই শাসন ব্যবস্থার বিরুদ্ধে আওয়াজ উঠবে, তবে এই অপরাধের ধারাকে রুখে দেওয়া সম্ভব হবে। খামেনি শুধু ইসরায়েলের বিরুদ্ধে ঘোষণা দেননি, তিনি ইরানের ভেতরের চ্যালেঞ্জগুলো উত্থাপন করেছিলেন। আমাদের শক্তি শুধু বাহিনী বা অস্ত্রে নয়, আমাদের শক্তি হচ্ছে জনগণের একতায়, ঐক্যে, প্রেরণায়। এই একতা, এই সংকল্প ইরানের ভবিষ্যৎ রচনা করবে বলে জানালেন তিনি বলেন, আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে কঠিন এক পরিস্থিতি, যুদ্ধ অথবা শান্তি, কিন্তু এই স্থবিরতাকে আমাদের ভাঙতে হবে, আমাদের একসাথে কাজ করতে হবে। একাধিক আন্তর্জাতিক চাপের মাঝে খামেনি আশ্বস্ত করেছেন ইরানের জনগণকে, দেশের ভেতর কর্মসংস্থান, উন্নয়ন এবং আশা সৃষ্টি করা হবে এবং তাতে জনগণ আরও দৃঢ়ভাবে সামনের দিকে এগিয়ে যাবে। বিশ্বের বুকে এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে ইরান শুধু রাষ্ট্রীয় সক্ষমতায় নয়, বরং একটি সাংস্কৃতিক ও নৈতিক যুদ্ধের পথেও দৃঢ় পদক্ষেপ নিচ্ছে। এই মুহূর্তে খামেনির আহ্বান শুধু ইরানের জন্য নয়, মুসলিম বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। এটা সেই মুহূর্ত যখন মুসলিম দেশগুলো সিদ্ধান্ত নেবে তারা কিভাবে বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান প্রতিষ্ঠিত করবে। খামেনির এই ঘোষণায় যে চ্যালেঞ্জ লুকিয়েছিল, তা এখন আরও গভীর হয়ে উঠেছে। তেহরানের কণ্ঠস্বর এখন শুধু ইরানের চার দেয়ালের ভেতরে সীমাবদ্ধ নয়, বরং তা কায়রো, আঙ্কারা এবং দোহা পর্যন্ত পৌঁছে গেছে। এখন প্রশ্ন হলো, ইরান এই যুদ্ধের আহ্বান কতটুকু সফল করতে পারবে? ইরান কি সত্যিই এক নতুন গতি তৈরি করতে পারবে? লাতিন আমেরিকায় উত্তেজনা, ভেনেজুয়েলার প্রতিরোধের ঢেউ। দূর লাতিন আমেরিকার আকাশে এবার যুদ্ধের আগুন জ্বলতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহুদিনের শত্রু ভেনেজুয়েলাকে এবার সরাসরি টার্গেট করেছেন। কিন্তু ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো একেবারেই ভয় পাননি। মাদুরো ঘোষণা করেছেন ৪৫ লাখেরও বেশি সশস্ত্র মিলিশিয়ার সদস্য দেশকে রক্ষা করতে প্রস্তুত। এই বাহিনী তৈরি করেছিলেন সাবেক প্রেসিডেন্ট হুগো চাভেজ এবং যদিও সরকারি হিসাব প্রায় ৫০ লাখ সদস্য দেখায়, বিশেষজ্ঞরা মনে করেন প্রকৃত সংখ্যা কম। তবে সংখ্যা কম হোক বা বেশি, মানসিকতা একটাই, আমাদের দেশ রক্ষা করতে আমরা প্রস্তুত। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে মিসাইল সমৃদ্ধ ৩টি যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ভেনেজুয়েলার উপকূলে। সঙ্গে আছে P-8 গোয়েন্দা বিমান, একটি অ্যাটাক সাবমেরিন এবং আরও কিছু সাধারণ যুদ্ধজাহাজ। সব মিলিয়ে দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে প্রায় ৪,০০০ মার্কিন সেনা মোতায়েন করা হচ্ছে। এবার পরিস্থিতি যেন একেবারে সিনেমার পর্দার মতো উত্তেজনাপূর্ণ। কিন্তু মাদুরো একা নন, তার পেছনে দাঁড়িয়েছে শক্তিশালী বন্ধু ইরান। যুক্তরাষ্ট্রের হুমকি ও চাপ সত্ত্বেও তেহরান কারাকাসকে সমর্থন দিয়ে যাচ্ছে। যুদ্ধজাহাজ ও সামরিক সরঞ্জামের এই বিতর্কের আড়ালে ইরান যেন বলছে, আমাদের বন্ধুকে একা ছাড়বেন না। অর্থনৈতিক চাপও অব্যাহত। ট্রাম্প ঘোষণা করেছেন, যে কোনো দেশ যদি ভেনেজুয়েলা থেকে তেল কিনে, তাদের উপর আরোপিত হবে ২৫% শুল্ক। সাথে আছে পুরস্কার বাড়ানো। মাদুরোকে গ্রেফতারের জন্য এখন $৫০ মিলিয়ন। মাদুরোকে বিশ্বের অন্যতম বৃহৎ মাদক কারবারি হিসেবে অভিযুক্ত করা হয়েছে। এসব পদক্ষেপ যেন চাপ, হুমকি আর আর্থিক শাস্তি একসাথে। ক্যারিবীয় সমুদ্রপথে জাহাজ এগোচ্ছে, পাহাড়ের ঢালুতে মিলিশিয়ারা প্রস্তুত। নদী, সমুদ্র, আকাশ সবই যেন যুদ্ধের ফ্রেমে বন্দী। মাদুরো টেলিভিশনে মাতোরো ভাষণে বলেছেন, আমরা আমাদের সাগর, আকাশ ও ভূমি রক্ষা করব শেষ রক্তবিন্দু পর্যন্ত।
এটা শুধু দুই দেশের দ্বন্দ্ব নয়, এখানে লড়াই মার্কিন সাম্রাজ্যবাদ বনাম ভেনেজুয়েলার প্রতিরোধ এবং পাশে দাঁড়ানো শক্তিশালী মিত্র ইরান, যা সমীকরণে আরও জটিল করে তুলেছে। যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, শুল্ক, পুরস্কার সবই চাপ, কিন্তু ভেনেজুয়েলার মনোবল অটুট। মিলিশিয়া প্রস্তুত, জনগণ দৃঢ় এবং মাদুরো বার্তা দিয়েছেন, যুদ্ধ আসুক, আমরা আছি, এই দেশ রক্ষা করব, আর ইতিহাস আমাদের সাক্ষী। এবার ক্যারিবীয় সাগর কেবল নীল জল নয়, এটা সিনেমার মতো এটা সিনেমার মতো লড়াইয়ের মঞ্চ, যেখানে নায়ক ও খলনায়কের রেখা অতি সূক্ষ্ম। শেষ দৃশ্য কি হবে, সময়ই তা লিখবে। বিশ্ব রাজনীতিতে নতুন সংকট, অস্ট্রেলিয়া বনাম ইসরায়েল। জানুয়ারিতে হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পর থেকে ডোনাল্ড ট্রাম্প যেন বিশ্বকে এক অশান্তির ঘূর্ণিঝড়ে ফেলেছেন। যুদ্ধ, সংঘাত, বাণিজ্য যুদ্ধ সব মিলিয়ে বিশ্ব নাজেহাল। কিন্তু এবার অন্যরকম উত্তেজনা। ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র অস্ট্রেলিয়া ও ইসরায়েল এখন প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে। যুদ্ধক্ষেত্রে নয়, কূটনৈতিক মঞ্চে হঠাৎ করেই মধ্যপ্রাচ্যের স্বার্থকে ঘিরে শুরু হয়েছে কথার লড়াই। ট্রাম্প হয়তো ভাবতে পারেননি তার ঘনিষ্ঠ মিত্ররা একে অপরকে ঠেস দিতে পারে। এবার বিশ্বের নজর কেন্দ্রীভূত, যেখানে সামরিক শক্তি নয়, কূটনীতির ধনুক ছোড়ার যুদ্ধ। যুক্তরাষ্ট্র চীনের উত্থান এবং সামরিক অগ্রগতি ঠেকাতে নিজের ঘনিষ্ঠ মিত্রদের নিয়ে জোট করেছে। জোটের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য অস্ট্রেলিয়া, যার কৌশলগত গুরুত্ব অপরিসীম। মার্কিন দৃষ্টি মধ্যপ্রাচ্যকে ইসরায়েলের চোখে দেখে। ইসরায়েলকে সবসময় পাশে দাঁড়াতে ট্রাম্প প্রতিশ্রুতিবদ্ধ। ইসরায়েলের অস্তিত্ব, অস্ত্র এবং আমেরিকার জনগণের টাকায় কেনা অস্ত্র সবই এই অঞ্চলে টিকিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। কিন্তু হঠাৎ করে সেই ইসরায়েলের অস্তিত্বের উপর হুমকি হিসেবে আবির্ভূত হয় অস্ট্রেলিয়া। ক্যানবেরা ঘোষণা দেয়, সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, রাষ্ট্রভিত্তিক সমাধানে মানবতার সেরা আশা। এই ঘোষণা মধ্যপ্রাচ্যের সহিংসতার চক্রকে নতুন মোড়ে নিয়ে যায়। নেতানিয়াহুর প্রতিক্রিয়া। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অস্ট্রেলিয়াকে বিদ্ধ করতে শুরু করেন। অ্যান্থনি আলবানিজকে দুর্বল বলার পাশাপাশি ইহুদিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার অভিযোগও তোলেন। তবে এই জোরালো আক্রমণ অস্ট্রেলিয়াকে দমাতে পারেনি। অস্ট্রেলিয়ার জবাব। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বুর্ক বলেন, কতজনকে উড়িয়ে দেওয়া হয়েছে, কতজন শিশুকে অভুক্ত রাখা হয়েছে, সবই অস্বীকারযোগ্য। তিনি দৃঢ়ভাবে বলেছেন, শক্তিমত্তা নির্ভর করে না। গাজার উপর ইসরায়েলের অভিযান, যেখানে অকথিত নিরপরাধ নারী ও শিশু মারা গেছে, তা বিশ্বের বিভিন্ন দেশের ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির সিদ্ধান্তকে আরও যৌক্তিক করেছে। কূটনৈতিক সভার কক্ষ, চিমনি ধোঁয়া, নেতানিয়াহু এবং আলবানিসের চোখে আগুন। পত্রপত্রিকা, টিভির ক্যামেরা, বিশ্ব জুড়ে উত্তেজনা। মঞ্চে যুদ্ধ নয়, কথার লড়াই, কিন্তু ক্ষুদ্র মুহূর্তেও মানবতার রক্তক্ষয়, দৃশ্যের ছায়া। এখন শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্ব দেখছে কেন অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে, কেন ইসরায়েল এত রেগে গেছে। ট্রাম্পের বাণিজ্য ও সামরিক জোট নীতি এই সংঘাতে নতুন মোড় নিয়েছে। এবারের লড়াই প্রমাণ করে, কখনো যুদ্ধক্ষেত্রেই নয়, কখনো কথার লড়াইয়েও বিশ্বের শক্তি এবং দুর্বলতার ছবি স্পষ্ট হয়ে ওঠে। অস্ট্রেলিয়ার সাহস, নেতানিয়াহুর প্রতিক্রিয়া, ট্রাম্পের কৌশল সবই একত্রিত হয়ে বিশ্ব রাজনীতিকে অস্থির করে রেখেছে। কিন্তু প্রশ্ন অব্যাহত, ফিলিস্তিন স্বাধীনতা পাবে কিনা, মধ্যপ্রাচ্যের শান্তি স্থায়ী হবে কিনা, তা সময়ই দেখাবে। এই লড়াই কেবল রাষ্ট্রগুলো নয়, মানবতার লড়াই, যেখানে প্রতিটি পদক্ষেপের প্রভাব গভীর। রাতের আকাশে যখন তেহরানের আলো ঝলমল করছে, তখনই দেশটির শক্তিমান নেতারা এক অদৃশ্য অস্থিরতা টের পাচ্ছেন। কারণ তাদের খুব কাছেই আঁকা হচ্ছে এক নতুন নীল নকশা। নাম দেওয়া হয়েছে করিডোর। কাগজে এটি শান্তির প্রতীক হলেও ইরানের চোখে এটি ছদ্মবেশী ষড়যন্ত্র। এই করিডোর নাকি যুক্ত করবে আজারবাইজান আর্মেনিয়া হয়ে তুরস্ককে।
পরিকল্পনাটি এসেছে যুক্তরাষ্ট্রের হাত ধরে, আর পেছনে বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ছায়া। কাগজে কলমে অর্থনৈতিক পথ, কিন্তু তেহরানের ভাষায় এটি হবে ভাড়াটে সৈন্যদের কবরস্থান। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের সীমান্তের এত কাছে মার্কিন উপস্থিতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। শুধু তাই নয়, প্রয়োজনে এই করিডোর গঠনের চুক্তিও ভেস্তে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা। তেহরানের ভয়, করিডোর বাস্তবায়ন হলে আর্মেনিয়া ও ককেসাস অঞ্চল থেকে ইরান কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়বে। আর ঠিক সেই জায়গায় সম্ভাব্য শত্রু শক্তি মার্কিন বাহিনী স্থায়ী আসন ঘেরে বসবে। এই হুমকির মাত্র একদিন পরই তড়িঘড়ি করে আর্মেনিয়ায় উড়ে গেলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রাজধানী ইয়েরেভানে বসে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের সঙ্গে বৈঠক করলেন তিনি। বৈঠক শেষে পাশিনিয়ান আশ্বাস দিলেন এই করিডোরের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে আর্মেনিয়ার হাতে। কোনো তৃতীয় দেশ, বিশেষ করে যুক্তরাষ্ট্র, এখানে প্রভাব বিস্তার করবে না। আর্মেনিয়ার রাস্তায় নিরাপত্তা নিশ্চিত করবে আর্মেনিয়ার সেনারাই। তবে পাশিনিয়ান এটাও স্পষ্ট করেছেন এই করিডোর হবে দুই দেশের অর্থনৈতিক দিগন্ত উন্মোচনের নতুন দরজা। দক্ষিণ আর্মেনিয়া দিয়ে তৈরি এই পথ আজারবাইজানকে যুক্ত করবে নাখচিভান এক্সক্লেভের সঙ্গে। দক্ষিণ আর্মেনিয়া দিয়ে তৈরি এই পথ আজারবাইজানকে যুক্ত করবে নাখচিভান এক্সক্লেভের সঙ্গে, আর সেখান থেকে সরাসরি পৌঁছাবে তুরস্কে। যুক্তরাষ্ট্র হাতে নেবে উন্নয়ন কাজ, যার মাধ্যমে তেল, গ্যাস ও অন্যান্য সম্পদ রপ্তানির সুযোগ আরও বেড়ে যাবে। এখানেই টুইস্ট, ইরানের চোখে এ যেন অর্থনৈতিক করিডোর নয়, বরং সামরিক ঘাঁটি গড়ার গোপন চক্রান্ত। তাই প্রেসিডেন্ট পেজেশকিয়ান কেবল আর্মেনিয়াতেই থামলেন না, সোজা চলে গেলেন বেলারুশে। রাশিয়ার ঘনিষ্ঠ এই মিত্রের সঙ্গে দাঁড়িয়ে তিনি দিলেন কঠিন বার্তা। মিনস্কে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেস্কুর সঙ্গে বৈঠক শেষে দুই নেতা একসঙ্গে বললেন, পশ্চিমা শক্তির হস্তক্ষেপ আর সহ্য করা হবে না। শুধু তাই নয়, সামরিক সহযোগিতা জোরদার করার সিদ্ধান্তও নিলেন তারা। এ যেন স্পষ্ট সংকেত, ইউক্রেন যুদ্ধের উত্তাপে যখন ইউরোপ পশ্চিমা সম্পর্ক তেতে উঠেছে, তখন তেহরান দেখিয়ে দিল তারা একা নয়। রাশিয়া, বেলারুশ, ইরান, তিন দেশের ঘনিষ্ঠতা নতুন শক্তি সমীকরণে জন্ম দিতে পারে। তেহরানের বার্তা এখন গর্জে উঠছে একটাই, করিডোরের নামে কোনো ছলচাতুরি নয়। যদি যুক্তরাষ্ট্র সীমান্ত ঘেঁষে দাঁড়ায়, তবে সেটাই হবে তাদের জন্য নতুন যুদ্ধভূমি। ইরানের কূটনীতি সবসময়ই আঞ্চলিক শক্তির ভারসাম্য ধরে রাখার লড়াই, আর এবার তারা স্পষ্ট করেছে এই ভূমি তাদের। দখল বা ঘেরাওয়ের যে কোনো চেষ্টা শেষ হবে প্রতিরোধের আগুনে। শনির দশা নেমেছে আমেরিকার আকাশে। দুনিয়ার সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু তাদের ভরসার যুদ্ধবিমানই আজ পরিণত হচ্ছে ধ্বংসের খেলায়। ভার্জিনিয়া উপকূল, স্থানীয় সময় সকাল 10টা। স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন 83 এর এক পাইলট নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটে ছিলেন। হঠাৎ নিয়ন্ত্রণ হারালেন বিমানের। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে মার্কিন নৌবাহিনীর গর্ব FA-18E সুপার হর্নেট আছড়ে পড়ল সমুদ্রে। বাংলাদেশি টাকায় যার দাম প্রায় 820 কোটি, সে বিমান এখন সমুদ্রের অন্ধকারে। পাইলট ইজেক্ট করে প্রাণ বাঁচালেও যুদ্ধবিমানটি এখনও উদ্ধার করা যায়নি। নিউ ইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, $67 মিলিয়ন মূল্যের যুদ্ধবিমান সমুদ্রে ডুবে যাওয়ার পর নৌবাহিনীর পাইলটকে উদ্ধার করা হয়। প্রায় 90 মিনিট পরে অনুসন্ধান ও উদ্ধার অভিযানের পর জীবিত উদ্ধার হন তিনি। শুধু এই একটি নয়, গত 10 মাসে এ নিয়ে 6টি সুপার হর্নেট হারালো মার্কিন নৌবাহিনী। এর আগে গত এপ্রিলে একটি যুদ্ধবিমান USS হ্যারি এস ট্রুম্যান রণতরী থেকে ছিটকে পড়ে সাগরে তলিয়ে যায়। শনি যেন কেবল আমেরিকায় থামেনি, মালয়েশিয়ার কুয়ান্তান বিমান ঘাঁটিতেও একই ট্র্যাজেডি। একটি FA-18D হর্নেট উড্ডয়নের সময় হঠাৎ আগুন ধরে যায়। বিস্ফোরিত হয়ে রানওয়েতে ভেঙে পড়ে বিমানটি। সৌভাগ্যক্রমে 2 পাইলট ইজেক্ট করে বেঁচে যান। নৌবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জ্যাকি পরাশর জানান, স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন 83 এর নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটের সময় বিমানটির নিয়ন্ত্রণ হারান পাইলট। তিনি সঙ্গে সঙ্গে ইজেক্ট করেন এবং পরে উদ্ধারকর্মীরা তাকে সমুদ্র থেকে নিরাপদে বের করে আনেন। কিন্তু প্রশ্ন হলো, এত উন্নত প্রযুক্তির যুদ্ধবিমান হঠাৎ করে কেন ভেঙে পড়ছে? FA-18 সুপার হর্নেট 2 ইঞ্জিন বিশিষ্ট একটি মাল্টি রোল ফাইটার জেট, যুদ্ধক্ষেত্রের জন্য তৈরি এক দানব। আকাশ থেকে আকাশে কিংবা আকাশ থেকে মাটিতে সব ধরনের হামলায় সক্ষম। ম্যাক 1.8 গতিতে ছুটে যেতে পারে। কেবল যোদ্ধা নয়, গোয়েন্দা ও প্রতিরক্ষাতেও সমান শক্তিশালী। তবু বাস্তবতা ভিন্ন।
গত 1 বছরে এই শক্তির প্রতীক পরিণত হয়েছে দুর্বলতার চিহ্নে, প্রশিক্ষণ কিংবা দুর্ঘটনা। কারণ যাই হোক, এখন প্রশ্ন উঠছে, মার্কিন সামরিক বাহিনী কি প্রযুক্তিগত ত্রুটির শিকার, নাকি অভিশপ্ত দশায় গ্রাস করছে তাদের আকাশ? যুদ্ধ বিমানগুলো হারিয়ে যাচ্ছে সমুদ্রের অতল গহ্বরে, কিন্তু এর প্রতিধ্বনি বেজে উঠছে পৃথিবীর প্রতিটি সামরিক ঘাঁটিতে। বিশ্বের সুপার পাওয়ারও যে কখনো হোঁচট খেতে পারে, এই দুর্ঘটনাগুলোই তার প্রমাণ। রাত গভীর, তেহরানের আকাশে ভেসে বেড়ায় নিস্তব্ধতা, কিন্তু সেই নিস্তব্ধতার ভেতরে লুকিয়ে আছে গর্জন, এক অদম্য শক্তির গর্জন। ইরান বসে থাকে না, তেহরান কখনো ঘুমিয়ে পড়ে না। যেখানে অন্যরা হোঁচট খায়, ইরান সেখান থেকেই ঘুরে দাঁড়ায়। আমেরিকার ভয়ঙ্কর নিষেধাজ্ঞা, ইসরায়েলের হামলার হুমকি, চারদিক থেকে চাপ, কিন্তু ইরান যেন এক যুদ্ধ জাহাজ, যত আঘাত পায় ততই নতুন করে জেগে ওঠে। এবার প্রশ্ন উঠেছে, চীন কি ইরানকে উন্নত সামরিক প্রযুক্তি দেবে, সহযোগিতা নাকি মরীচিকা? বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম, শিগগিরই ইরানের হাতে চলে আসবে চীনা যুদ্ধবিমান আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। শোনা যায় আকাশে মিসাইল ঠেকাবে বেইজিংয়ের তৈরি আধুনিক প্রযুক্তি, কিন্তু বিশেষজ্ঞদের কণ্ঠ ভিন্ন। ব্রিটেনের আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক আবু দু স্পষ্টই বললেন, চীনের এমন সরাসরি সহায়তা পাওয়া এখনই সম্ভব নয়। তবে তিনি আরেক ইঙ্গিতও দিলেন, ক্ষেপণাস্ত্র আর ড্রোন প্রযুক্তির মতো খাতে গোপন সহায়তা মিলতে পারে, যন্ত্রাংশ, সফটওয়্যার কিংবা দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি। এসব জিনিসের অদৃশ্য পথ হয়তো খোলা আছে, প্রকাশ্যে না হলেও পর্দার আড়ালে সহযোগিতা চালু থাকতে পারে। ওয়াশিংটন ইনস্টিটিউটের বিশ্লেষক নাদিমি স্মরণ করিয়ে দিলেন অতীত। চীন কখনো সরাসরি বড় আকারে অস্ত্র দেয়নি, দিয়েছে আংশিক প্রযুক্তি, যেমন ক্রুজ ক্ষেপণাস্ত্রের কিছু অংশ বা নেভিগেশনের কিছু সিস্টেম, কিন্তু সেই সহযোগিতাও ছিল খণ্ডিত, অসম্পূর্ণ। তাই বাধ্য হয়ে ইরান নিজস্ব গবেষণা আর রিজার্ভ ইঞ্জিনিয়ারিংয়ের পথে এগিয়েছে। নাদিমির মতে আধুনিক যুদ্ধবিমান বা উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হাতে পাওয়ার সম্ভাবনা অত্যন্ত কম, কারণ এতে চীনকে মুখোমুখি হতে হবে পশ্চিমা সমালোচনা আর নিষেধাজ্ঞার। এত বড় ঝুঁকি নেবে কেন বেইজিং? তবে একটি সম্ভাবনা রয়ে গেছে, সরাসরি অস্ত্র না দিয়ে চীন হয়তো ইরানকে দেবে সীমিত সুবিধা, যেমন বেইদু স্যাটেলাইট নেভিগেশনের সামরিক সংকেত ব্যবহার বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য দরকারি সফটওয়্যার। এগুলো হয়তো শিরোনামে আসবে না, কিন্তু কার্যকরভাবে ইরানের শক্তি বাড়িয়ে তুলবে। শক্তি লুকিয়ে আছে নিজের ভেতরে, বাইরের সাহায্য সীমিত, কিন্তু ইরান জানে আসল ভরসা নিজের কৌশল আর বুদ্ধিমত্তা। যতবার থামানো হয়েছে ততবার তারা নতুন প্রযুক্তি গড়ে তুলেছে। ড্রোন, ক্ষেপণাস্ত্র, স্যাটেলাইট সবই একসময় কেবল স্বপ্ন ছিল, আজ তা বাস্তব। আন্তর্জাতিক মঞ্চে ইরান চীন সম্পর্ক যেন নাটকের মতো, সামনে হাসি, হাত মেলানো, বাণিজ্যের রঙিন ছবি, কিন্তু আড়ালে চলে ভিন্ন খেলা, গোপন যন্ত্রাংশ, লুকোনো সফটওয়্যার, অঘোষিত সমঝোতা। সবকিছু প্রকাশ্যে আসে না, কিন্তু এর প্রভাব ছড়িয়ে পড়ে যুদ্ধক্ষেত্রে। তাহলে কি ইরান শিগগিরই চীনের হাত ধরে আকাশে আধিপত্য করবে? উত্তর সহজ নয়। বড় অস্ত্র হয়তো আসবে না, কিন্তু যা আসবে তাই যথেষ্ট ইরানকে আরও শক্তিশালী করার জন্য। কারণ ইরানের শক্তি শুধু প্রযুক্তিতে নয়, শক্তি আছে তাদের ধৈর্যে, প্রতিরোধে আর ঘুরে দাঁড়াবার অদম্য ইচ্ছায়। রাতের আকাশে এখনো যেন ভেসে আছে সেই দগ্ধ ধোঁয়া। ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধ শেষ হলেও এর প্রতিধ্বনি থামেনি, আর যুদ্ধের পরপরই ইরান ছুঁড়ে দিয়েছে এমন এক ঘোষণা যা শুনে শত্রুপক্ষের চোখে ঘুম নেই। তেহরান বলছে, আমাদের আসল ক্ষেপণাস্ত্র এখনও প্রকাশ্যে আসেনি। যুগের পর যুগ ধরে ইরান গড়ে তুলেছে বিশাল মিসাইল ভান্ডার। শুধু সঞ্চয় নয়, প্রয়োজনে তারা শক্তির স্বাক্ষরও রেখেছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, খাইবার শেকান, হাজ কাশেমের মতো ভয়ঙ্কর অস্ত্র দিয়ে ইসরায়েলি দখলদার আর তাদের মার্কিন মিত্রদের ভেঙে চুরমার করে দিয়েছিল খামেনির বাহিনী। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, খাইবার শেকান, হাজ কাশেমের মতো ভয়ঙ্কর অস্ত্র দিয়ে ইসরায়েলি দখলদার আর তাদের মার্কিন মিত্রদের ভেঙে চুরমার করে দিয়েছিল খামেনির বাহিনী। আয়রন ডোমের গর্ব, সেগুলো মুখ থুবড়ে পড়েছিল ইরানি আঘাতে। কিন্তু এবার ঘোষণা আরও ভয়ানক। প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে জানিয়েছেন,
ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার এখন দেশের সীমান্ত ছাড়িয়ে 50টিরও বেশি দেশে পৌঁছে গেছে। তার কথায় এগুলো কেবল আগের যুদ্ধের মিসাইল নয়, বরং তার চেয়েও বহুগুণ শক্তিশালী ও আধুনিক। এখানেই রহস্য। নাসিরজাদে ইচ্ছে করে এই সবকিছু খোলাসা করেননি। তিনি শুধু বললেন, যদি শত্রুপক্ষ আবার আগ্রাসী পদক্ষেপ নেয় তবে আমরা নতুন অস্ত্রগুলো ব্যবহার করব। এর মানে যুদ্ধক্ষেত্রে এখনো ইরানের ভান্ডারের আসল অস্ত্রের দেখা মেলেনি। বিশ্ব তাই আজ কল্পনা করছে সেই লুকানো শক্তি কতটা ভয়ঙ্কর হতে পারে। অবাক করা তথ্য দিচ্ছে আল মায়াদি। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক যুদ্ধে ইরান যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে সেগুলো আসলে বহু বছর আগের তৈরি। পুরনো অস্ত্র দিয়ে ইসরায়েল আর আমেরিকার বিরুদ্ধে তেহরান এমন তাণ্ডব চালিয়েছে যে প্রতিপক্ষ পর্যদস্ত হয়ে পড়েছিল। অথচ প্রতিরক্ষা শিল্পে ইরান এখন আরও আধুনিক, আরও উন্নত প্রজন্মের ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলেছে। কল্পনা করা যায়, যদি পুরনো অস্ত্রেই ইসরায়েলকে মাথা নিচু করতে হয় তবে নতুন অস্ত্র ময়দানে নামলে কি হবে। যুদ্ধের অর্থনৈতিক হিসাবও চোখ খুলে দেওয়ার মতো। ইরানি ক্ষেপণাস্ত্র আর ড্রোনের পাল্টা হামলা ঠেকাতে গিয়ে ইসরায়েলের খরচ হয়েছে প্রায় $5 বিলিয়ন। তবুও ব্যর্থ হয়েছে তাদের আয়রন ডোম। আছড়ে পড়েছে খাইবার শেকান, হাজ কাশেমের মতো ক্ষেপণাস্ত্র অধিকৃত ভূখণ্ডের দিকে। প্রতিটি বিস্ফোরণ যেন এক একটি ঘোষণা, ইরানকে থামানো যাবে না। যুদ্ধের সময় যে মিসাইল ব্যবহৃত হয়েছে সেগুলো ছিল কেবল আইসবার্গের চূড়া। এর নিচে লুকিয়ে আছে ইরানের আসল শক্তি, যে অস্ত্রগুলো এখনো প্রকাশ্যে আসেনি। প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদের ইঙ্গিত তাই শুধু হুমকি নয়, বরং এক শীতল বার্তা। পরবর্তী সংঘাতে শত্রুর সামনে দাঁড়াবে এমন এক ঝড় যা তারা আগে কখনো দেখেনি। আজ ইরানের বার্তা স্পষ্ট। প্রতিরক্ষা শিল্পের অগ্রগতি তাদের এমন এক স্তরে নিয়ে গেছে যেখানে তারা একাই প্রতিরোধের কেন্দ্র। শত্রুরা যতই লজিস্টিক দিক থেকে সহায়তা পাক, যতই গোয়েন্দা তথ্য ভাগ করুক, ইরানের মিসাইল শক্তির সামনে সবই তছনছ হয়ে যাবে। এ যেন এক সিনেমেটিক দৃশ্য। মঞ্চে দাঁড়িয়ে আছে খামেনির বাহিনী, হাতে অদেখা অস্ত্রের ভান্ডার, পেছনে জ্বলে ওঠা আগুনের রেখা, আর সামনে দাঁড়িয়ে থাকা শত্রুর বুক কাঁপছে, কারণ তারা জানে আসল খেলা এখনো শুরু হয়নি। গাজার আকাশে আবারও ধোঁয়া, আবারও বিস্ফোরণ। ট্যাঙ্কের গর্জন থামাতে মাঠে নেমেছে ফিলিস্তিনের যোদ্ধারা। একদিকে ইসরায়েলের গিদিয়নের রথ সামরিক অভিযান, অন্যদিকে হামাস ও ইসলামিক জিহাদের জোটবদ্ধ প্রতিরোধ। যুদ্ধ যেন দাবার খেলা, কিন্তু এখানে প্রতিটি চাল ধ্বংসের ছাপ রেখে যাচ্ছে। খান ইউনিসের মান এলাকা, আল রান্তিসি মসজিদের আশেপাশে জড়ো হয়েছে ইসরায়েলি সেনা আর তাদের সাঁজোয়া গাড়ি। হঠাৎ বজ্রপাতের মতো গর্জে ওঠে মর্টার শেল। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড ঘোষণা করল এটি তাদের আঘাত সঠিক নিশানায় পড়েছে শত্রুর কাঁধে। একই সময়ে আরেক ফ্রন্টে গাজা সিটির আল সুজাইয়া পাড়ার পূর্বে অন্ধকার গলি থেকে বেরিয়ে আসে আল কাসাম আর ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেড। হাতে ট্যাঙ্ক বিরোধী রকেট বিস্ফোরণ। নিশানা করে তারা ইসরায়েলের মেরকাভা ট্যাঙ্ককে। মুহূর্তেই আগুনে ঘিরে যায় যুদ্ধজান। সেই দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়ে দুনিয়া জুড়ে। টুইস্টটা এখানে, শত্রুর চোখের সামনে থেকে প্রতিরোধ যোদ্ধারা চালাচ্ছে হামলা, তারপর অদৃশ্য হয়ে যাচ্ছে গাজার গলিপথে। 20 আগস্ট আরেকটি বড় অপারেশন চালায় আল কাসাম। এবার লক্ষ্য খান ইউনিসের দক্ষিণ পূর্বে সদ্য গড়ে তোলা ইসরায়েলি সামরিক ঘাঁটি। পদাতিক বাহিনী প্রায় 1 প্লাটুন যোদ্ধা ঝাঁপিয়ে পড়ে। তাদের হাতে ইয়াসিন 105 আরপিজি, শাওয়াজ বিস্ফোরক আর আইইডি। একের পর এক আঘাত করতে থাকে মেরকাভা ট্যাঙ্কের উপর। ধুলো, ধোঁয়া আর বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা সীমান্ত। অন্যদিকে ইসরায়েল নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। ঘোষণা করেছে গাজার দ্বিতীয় দখল অভিযান। 162তম ডিভিশন নামানো হয়েছে, 1,33,000 রিজার্ভ সৈন্যকে প্রস্তুত রেখেছে। প্রথম ধাপে দক্ষিণে তৈরি করা হবে তথাকথিত মানবিক অঞ্চল, বেসামরিকদের সরিয়ে নিয়ে শহরকে ঘেরাও করা হবে। এরপর ধাপে ধাপে বিমান হামলা, কামানের গোলা আর স্থল সেনার আগ্রাসনে গাজা সিটিকে পুরোপুরি কবজায় নেবে, এমনটাই দাবি করছে ইসরায়েলি সেনা। কিন্তু বাস্তবতা আলাদা ছবি আঁকছে। প্রতিটি অগ্রগতির পথে মর্টার শেল, বিস্ফোরণ আর ছায়ার মতো উপস্থিত ফিলিস্তিনি যোদ্ধারা বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। বিশ্লেষকরা বলছেন, গাজার সংকীর্ণ গলি আর গোপন সুড়ঙ্গের ভেতর যুদ্ধক্ষেত্র এমন জটিল যে শক্তিশালী সেনাও বারবার হোঁচট খাচ্ছে। দৃশ্যটা সিনেমার মতো।
এক পাশে বিশ্বের অন্যতম আধুনিক সেনা, সাঁজোয়া ট্যাঙ্ক আর আকাশে ড্রোনের ঝড়, অন্য পাশে হাতে তৈরি বিস্ফোরক, মর্টার আর বীরত্বে ভর করে এগিয়ে চলা ফিলিস্তিনি যোদ্ধারা। গাজার আকাশে ভেসে ওঠে প্রতিরোধের প্রতীকী শব্দ। আমরা হার মানব না, ট্যাঙ্ক যত বড়ই হোক, আমাদের মাটিই আমাদের শক্তি। গাজার যুদ্ধ তাই শুধু দখল আর প্রতিরোধের লড়াই নয়, এটা শক্তির অসম লড়াই, যেখানে ছোট্ট শহরের যোদ্ধারা প্রতিবারই নতুন টুইস্ট এনে দিচ্ছে দুনিয়ার সামনে। রাত গভীর। রামাল্লার পূর্বে ছোট্ট গ্রাম আল মুঘাইর নিস্তব্ধতায় ডুবেছিল। হঠাৎই সেই নীরবতা ভেঙে এলো সংঘর্ষের শব্দে। এক তরুণ ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা এগিয়ে গেছেন বসতির দিকে, হাতে ছোট্ট একটি পিস্তল। কিন্তু ভাগ্য যেন তাকে ধোঁকা দিল। অস্ত্র কাজ করল না, গুলি বের হলো না। সাধারণত এমন মুহূর্তে ভয় মানুষকে থামিয়ে দেয়, কিন্তু তিনি থামেননি। খালি হাতে ঝাঁপিয়ে পড়লেন। ধস্তাধস্তিতে এক ইসরায়েলি বসতি গুরুতর আহত হলো, আর সেই যোদ্ধা অন্ধকারের আড়ালে মিলিয়ে গেলেন নিরাপদে। এই ঘটনায় রাতারাতি আলোড়ন তুলল সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফিলিস্তিনিরা একে বলছে সাহসের প্রতীক। তাদের চোখে এটি কেবল একজনের হামলা নয়, বরং দমন পীড়নের বিরুদ্ধে প্রতিরোধের নতুন রূপ। ভোরে গাজা থেকে বিবৃতি দিল হামাস। তারা ঘোষণা করল এটি এক ব্যক্তির উদ্যোগ নয়, এটি একটি ন্যায়সঙ্গত লড়াই। তাদের ভাষায় অস্ত্র থেমে যেতে পারে, কিন্তু প্রতিরোধ থামে না। 22, 23 ও 24 আগস্ট এই 3 দিনকে তারা ঘোষণা করল প্রতিরোধের নতুন অধ্যায় হিসেবে। শুধু মিছিল নয়, প্রতিটি সংঘর্ষের কেন্দ্রে আরও শক্ত প্রতিরোধ গড়ে তুলতে তারা জনগণকে আহ্বান জানালো। হামাসের বিবৃতিতে আল মুখাইরের তরুণ যোদ্ধার প্রশংসা করে বলা হয়, অস্ত্র ব্যর্থ হলেও তিনি আঘাত করতে দ্বিধা করেননি। তাদের মতে এটাই ফিলিস্তিনি জনগণের সাহসের প্রতিচ্ছবি। বার্তাটি স্পষ্ট, দখলদার কখনোই নিরাপদ নয়। ঘটনার পর আহত ইসরায়েলি বসতিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ইসরায়েলি গণমাধ্যম জানায় তার অবস্থা গুরুতর। সেনারা গ্রাম ঘিরে ফেললেও হামলাকারীকে খুঁজে পায়নি। এই ব্যর্থতা ইসরায়েলি নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন তুলেছে। অন্যদিকে ফিলিস্তিনি গ্রামগুলোতে ছড়িয়ে পড়েছে আশাবাদ। অনেকেই বলছে এটি ইসরায়েলি আগ্রাসনের প্রতিদিনের জবাব। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ছবি ও বার্তা। অস্ত্র থেমে গেলেও প্রতিরোধ থামে না। পশ্চিম তীরে গত কয়েক মাস ধরে ইসরায়েলি সেনাদের অভিযান বেড়েই চলেছে। রাতের অন্ধকারে গ্রামে হানা, বাড়িঘর ভাঙচুর, নারী পুরুষ নির্বিশেষে গ্রেপ্তার, এমনকি বসতি স্থাপনকারীদের আগুন ধরিয়ে দেয়া এখন প্রতিদিনের ঘটনা। হামাস দাবি করছে এই দমন পীড়নই মানুষকে পথে নামাচ্ছে। তারা একে ফ্যাসিবাদী দখলদারদের অপরাধ আখ্যা দিয়ে বলছে প্রতিটি আঘাতের জবাব মাঠেই দেয়া হবে। আল মুখাইরের এই ছোট্ট ঘটনা তাই শুধু সংঘর্ষ নয়, এ যেন সংগ্রামের নতুন অধ্যায়। এক তরুণের সাহস বার্তা দিল, স্বাধীনতার পথ রক্তে রঞ্জিত হলেও তা অপ্রতিরোধ্য। স্থানীয় এক বৃদ্ধ সংবাদ মাধ্যমকে বললেন, আমরা প্রতিদিন ভয়ে বাঁচি, কিন্তু আজকের ঘটনার পর মনে হলো আমাদের সন্তানরা ভয়কে জয় করতে শিখেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ ধরনের ছোট ছোট আক্রমণ আসলে বড় প্রতিরোধ আন্দোলনের ইঙ্গিত। তাদের আশঙ্কা, হামাস ঘোষিত আগস্টের দিনগুলো ঘনিয়ে এলে পশ্চিম তীর, আল কুদস, এমনকি গাজার সীমান্ত জুড়ে সংঘর্ষ আরও বাড়তে পারে। ইতিমধ্যেই ইসরায়েলি বাহিনী টহল জোরদার করেছে, নতুন চেকপোস্ট বসাচ্ছে। কিন্তু প্রতিরোধপন্থীরা বলছে, এভাবে কোনো আন্দোলন থামানো যাবে না। রাতের অন্ধকারে ভারত মহাসাগর আর ওমান সাগরের বুক চিরে একের পর এক যুদ্ধ জাহাজ ভেসে উঠছে। আকাশে উঠছে যুদ্ধ বিমান, সমুদ্রতল থেকে উঁকি দিচ্ছে ডুবোজাহাজ, ক্ষেপণাস্ত্র ছুঁড়ে দিচ্ছে আগুনের রেখা, যেন সিনেমার দৃশ্য। কিন্তু এ সিনেমা নয়, এ বাস্তব। নাম দেওয়া হয়েছে সাস্টেইনেবল পাওয়ার 404। ইরানের বিশাল সামরিক মহড়া। যুদ্ধ শেষ হয়নি। ইসরায়েল আর আমেরিকার হামলার ক্ষত শুকানোর আগেই নতুন প্রস্তুতি নিচ্ছে ইরান। কারণ তেহরান জানে শত্রুর ষড়যন্ত্র থেমে নেই। যে কোনো মুহূর্তে আবারও হামলা নামাতে পারে ইসরায়েল ও আমেরিকা। তাই বিশ্রামের সুযোগ নেই। হুমকি ঠেকাতে, আগ্রাসন ভাঙতে ইরান শান দিচ্ছে নিজের অস্ত্র ভাণ্ডারে। এই মহড়ায় শুধু অস্ত্র প্রদর্শনী নয়, যুদ্ধজাহাজ, ডুবোজাহাজ, বিমান, এমনকি ইলেকট্রনিক যুদ্ধ ইউনিটও অংশ নিয়েছে। উপকূল থেকে সমুদ্র পর্যন্ত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে স্পষ্ট বার্তা দিয়েছে ইরানের নৌবাহিনী, আমরা প্রস্তুত।
মুখপাত্র আব্বাস হাসানি জানিয়েছেন, মহড়ার আসল উদ্দেশ্য হচ্ছে যুদ্ধ প্রস্তুতি আরও উন্নত করা এবং দেশীয় প্রযুক্তির শক্তিকে প্রমাণ করা। কিন্তু টুইস্ট এখানে, কয়েক মাস আগেই ইসরায়েল আকস্মিক হামলা চালায় ইরানের পরমাণু স্থাপনায়। মার্কিন সাহায্যে ফোর্দোর পাহাড়ের নিচে থাকা বাংকার বোমার আঘাতও পড়েছিল। ক্ষয়ক্ষতি হয়েছিল বটে, কিন্তু ইরান আগেই সরিয়ে ফেলেছিল সবচেয়ে মূল্যবান ইউরেনিয়াম আর জরুরি যন্ত্রপাতি। তাই ধ্বংস হয়ে যায়নি তাদের স্বপ্ন। বিশ্লেষকদের মতে ইরানের বিজ্ঞানীরা চাইলে আড়ালে থেকেই পরমাণু অস্ত্র বানানোর সক্ষমতা ধরে রেখেছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গর্জে উঠেছেন, ইরান যদি আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে হামলা আসবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই হুমকি কি সত্যিই ইরানকে থামাতে পারবে? ইরানের উত্তর স্পষ্ট। তাদের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় স্বার্থে পরমাণু কর্মসূচি চালিয়ে যাবে দেশ, আর শত্রুর আগ্রাসনের জবাবে আসবে আরও কঠিন আঘাত। এই আত্মবিশ্বাস শুধু কথায় নয়, বাস্তবে। সাম্প্রতিক যুদ্ধেই দেখা গেছে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ঠেকাতে গিয়ে ইসরায়েলের খরচ হয়েছে বিলিয়ন ডলার, তবু তারা ব্যর্থ হয়েছে। এবার তাই বার্তা আরও ভয়ানক। এই মহড়া শুধু রণকৌশল নয়, বরং ঘোষণা, যদি আবার আসো এবার আরও বড় আঘাত পাবে। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে তাদের অবস্থানকে আরও শক্ত করবে। যুদ্ধক্ষেত্রে একক শক্তির মতো উঠে দাঁড়াবে তেহরান। আমেরিকা ও ইসরায়েল বুঝতে পারছে, ক্ষেপণাস্ত্র দিয়ে ঘেরা এক অদৃশ্য ঢাল তৈরি করে ফেলেছে ইরান। শেষ দৃশ্যটা যেন সিনেমার মতো। সাগরের বুকে ইরানি যুদ্ধজাহাজগুলো দাঁড়িয়ে আছে, আকাশে ক্ষেপণাস্ত্রের আগুনের রেখা, আর পাহাড়ের নিচে গোপনে কাজ করছে বিজ্ঞানীরা। শত্রুর চোখ রাঙানি চলছে, কিন্তু তেহরানের উত্তর আরও স্পষ্ট, আরও শীতল। আমাদের থামাতে চাইলে যুদ্ধের ময়দানে এসো, আমরা প্রস্তুত। চীনের সীমান্ত থেকে মাত্র ২৭ কিলোমিটার দূরে পাহাড়ি উপত্যকার ভেতর লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য। উত্তর কোরিয়ার সিংপুং ডং ক্ষেপণাস্ত্র ঘাঁটি। নামটি উচ্চারণে সাধারণ মনে হলেও এর ভেতর লুকিয়ে আছে এমন এক শক্তি, যা এক নিমিষেই পূর্ব এশিয়া থেকে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত কাঁপিয়ে দিতে পারে। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক CSIS এর নতুন প্রতিবেদনে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। স্যাটেলাইট চিত্র, উত্তর কোরিয়ার পালিয়ে আসা শরণার্থীর সাক্ষ্য আর গোপন নথি বিশ্লেষণ করে তৈরি করা প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘাঁটিতে মজুদ থাকতে পারে ৯টি পারমাণবিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ICBM এবং তাদের মোবাইল লঞ্চার। ঘাঁটিটি চীনের সীমান্তে এত কাছাকাছি যে যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশ সরাসরি আঘাত হানার আগে হাজারবার ভেবে দেখতে বাধ্য হবে। কারণ সামান্য ভুলে যদি বিস্ফোরণ চীনের ভেতরে ছড়িয়ে পড়ে, তবে সেটি পুরো এশিয়ার জন্য বিপর্যয় ডেকে আনবে। ঘাঁটির অবস্থান যেন সিনেমার এক লুকোনো সেট, 22 বর্গ কিলোমিটার জুড়ে, যা আকারে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও বড়। 2004 সালে শুরু হওয়া এই ঘাঁটির নির্মাণ কাজ 2014 সালের মধ্যেই সম্পূর্ণ কার্যকর হয়। তারপর থেকে উত্তর কোরিয়া নিয়মিত এটি রক্ষণাবেক্ষণ ও আধুনিকীকরণ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘাঁটিতে হাওয়াসং 15 বা হাওয়াসং 18 এর মতো দীর্ঘ পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র থাকতে পারে। এগুলো যুক্তরাষ্ট্রের যে কোনো প্রান্তে আঘাত হানার মতো সক্ষমতা রাখে। ট্রান্সপোর্টার লঞ্চারের সাহায্যে ক্ষেপণাস্ত্র মুহূর্তেই নিক্ষেপ করা সম্ভব, আবার যুদ্ধের সময় দ্রুত অন্যত্র সরিয়েও ফেলা যাবে। এখানে নাটকীয় মোড় ঘোরে রাশিয়ার প্রসঙ্গে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে উত্তর কোরিয়া মস্কোর সঙ্গে সহযোগিতা বাড়িয়েছে। খবর আছে, রাশিয়ার জন্য সেনা পাঠিয়েছে পিয়ংইয়ং। বিনিময়ে রাশিয়া তাদের আধুনিক প্রযুক্তি ও অস্ত্র সরবরাহ করতে পারে, যা আরও ভয়ঙ্কর করে তুলবে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি। প্রশ্ন হচ্ছে, এই ঘাঁটি কেবল যুক্তরাষ্ট্রকেই টার্গেট করছে, নাকি পূর্ব এশিয়ার প্রতিবেশী দেশগুলোর ওপরও এক ছায়া ফেলে রেখেছে? দক্ষিণ কোরিয়ার সিউলের একজন অধ্যাপক মন্তব্য করেছেন, চীনের এত কাছে ঘাঁটি বানিয়ে উত্তর কোরিয়া আসলে এক ধরনের ঢাল বানিয়েছে। যদি কেউ হামলা করে, চীন কিভাবে প্রতিক্রিয়া দেবে সেই অনিশ্চয়তাকে কাজে লাগাতে চাইছে তারা। উত্তর কোরিয়ার হাতে আছে প্রায় 40 থেকে 50টি পারমাণবিক ওয়ারহেড। এগুলো বহন করতে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও রয়েছে। অর্থাৎ কিম জং উনের এক নির্দেশে কয়েক হাজার কিলোমিটার দূরে আগুন ঝরে পড়তে পারে। চীনের সীমান্ত ঘেঁষা এক অচেনা উপত্যকা, চারদিকে পাহাড়, ভিতরে লুকানো বিশাল আকারের সামরিক কমপ্লেক্স। পৃথিবীর সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র থেকেও লুকানো নেই এই খবর, কিন্তু কিছু করার সাহস করছে না কেউ।
কারণ উত্তর কোরিয়া জানে ভয়ই তাদের আসল অস্ত্র, আর সেই ভয়কে ঢাল বানিয়ে তারা দাঁড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে বড় শক্তির সামনে।